अपनी कुर्सी का पेटी बांध लो मौसम बिगाड़ने वाला है। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে ডায়লগটা দিয়ে শুরু করলাম কোন সিনেমার আমার মনে নেই, কিন্তু ডায়লগটা খুব ফেমাস গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে কিন্তু এই ডায়লগটা খুব চলেছিল। আপনি কুর্সি কা পেটি বাঁধ লো মৌসম বিগাড়নে वाला है। সিট বেল্ট বেঁধে নাও, আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে, খেলা শুরু হতে চলেছে। বন্ধুরা, খেলা শুরু হতে চলেছে। এই যে তিন পাতার চিঠি, 3 পাতার একটা চিঠি নিয়ে আমরা বসেছি আজকে আপনাদের কাছে। কোন খেলা শুরু হয়েছে সেই ব্যাখ্যাটা দেব। এবং পিসির 25 জন অনুগামী, 11 জন নয়, 25 জন অনুগামীকে বোতলবন্দি করা হচ্ছে। কেমন হবে এই স্টোরিটা? যদি ভালো লাগে লাইক করবেন, যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবার শুরু করা যাক আলোচনা। পিসির 25 জন কোন কোন অনুগামীকে বোতলবন্দি করছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় ইলেকশন কমিশন, সেটা আপনাদেরকে জানাবো। এক এক করে প্রত্যেকের নাম জানাবো, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তারা কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, একদম লিস্ট নিয়ে আমরা বসেছি আজকে আপনাদেরকে দেখাবো বলে। দেখুন, হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক চলছে সিট সমঝোতা নিয়ে, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। সেটাও এক ধরনের খেলা শুরু হওয়ার ইঙ্গিত। আর একটা খেলা তৃণমূল যেটা শুরু করেছিল, যে বিরোধীদের প্রধান বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যেখানেই সভা করতে যান সেখানেই তার অনুমতি পাওয়া যায় না। তাকে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হয়, মিটিং করতে হয়, মিছিল করতে হয়। এই যে আনন্দপুরে অগুন্তি মানুষের মৃত্যু হলো, তার প্রতিবাদে নরেন্দ্রপুর পুলিশ স্টেশনকে, নরেন্দ্রপুর থানার কাছাকাছি একটা জমায়েত করে ঘটনাস্থলে যাওয়ার কথা দুর্গাপুর থেকে ঘোষণা করেছিলেন শুভেন্দুবাবু, কিন্তু সেটা নাকচ হয়ে গেছে। পুলিশ দাবি করেছে যে ওই রাস্তাতে নাকি বেশ কিছু হাসপাতাল আছে, ওই রাস্তাতে স্কুল কলেজ রয়েছে, শান্তি ভঙ্গ হতে পারে, এই কারণে কোনো মিছিল করা যাবে না, কোনো জমায়েত করা যাবে না। কিন্তু তৃণমূল যদি এটা করতো তাহলে কিন্তু স্কুল উধাও, কলেজ উধাও, হাসপাতাল উধাও, বয়স্করা উধাও, শিশুরা উধাও, মানুষের জনজীবনের কোনো অশান্তি হয় না, কিন্তু ঘন্টার পর ঘন্টা মিছিল চলতে পারে। সেটা একটা খেলা। এইবারে খেলাটা শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা বলেছিলাম আপনাদেরকে যে যত ভোট এগিয়ে আসবে বিভিন্ন রকমের খেলা শুরু হয়ে যাবে। খেলার প্রথম একদম অঙ্কটা শুরু হয়ে গেল, হুইসেলটা বেজে গেল। ভারতের ইলেকশন কমিশন চিঠি দিয়ে জানিয়েছে, এই যে চিঠিটা আমার হাতে দেখছেন, এই চিঠিটা পাঠানো হয়েছে 25 জন অফিসারকে, দিদির ট্রাস্টেড আইএএস এবং আইপিএস অফিসারদের। দেখুন এই যে তালিকা, 15 জন আইএএস অফিসার। মানে দেখুন, ভোট যখন ঘোষণা হয়ে যায়, মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু হয়ে যায়, তখন তো প্রশাসনই সব কাজ করে, পুলিশই সব কাজ করে, পলিটিক্যালি আর কাজ করা যায় না। তৃণমূল নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি ব্যক্তিগতভাবে কি চান না চান সেটা তিনি করেন প্রশাসনের হাত ধরে। তার কারণ ইলেকশন কমিশনের হাতে গোটা সিস্টেমটা চলে যায়। এবং ইলেকশন কমিশন মানে তো আকাশ থেকে পড়ে না, তাদের এই সরকারি অফিসারদের উপরে নির্ভর করতে হয়, আইপিএসদের উপরে মূলত নির্ভর করতে হয় এবং আইএএস অফিসারদের উপরে। এইবারে পিসির যে ট্রাস্টেড অফিসার, একদম অনুগত, একদম চাটুকার, একদম মানে যা তা আর কি, খুব অনুগত, তার হয়ে ভোট করানো 2021-এ আমরা দেখেছি, বুঝলেন তো, বেশ কিছু আইএএস আইপিএস এর সঙ্গে কথা বলে হ্যাঁ 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 মমতা ব্যানার্জিকে আনতেই হবে। এই 2026-এর ভোটের আগেও বেশ কিছু অফিসার এখনো পর্যন্ত রয়েছেন যারা পশ্চিমবঙ্গের নয়, কিন্তু পশ্চিমবঙ্গের ক্যাডার ঠিক আছে, কিন্তু তাদের জন্ম হয়েছে অন্য জায়গায়। কেউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়েছেন, কেউ দিল্লি বিশ্ববিদ্যালয়ে, কেউ কেরালায় পড়েছেন, পাঞ্জাবে পড়েছেন, বিভিন্ন জায়গায়। কলকাতার 2-1 জন আছেন যারা বাঙালি। বেশিরভাগ এই বাইরে থেকে আসা অফিসাররা, তারা একদম পিসির একদম বলতে গেলে কি বলবো, মানে হনুমানের মতো আর কি, বিরাট ভক্তি, বিরাট তাদের শ্রদ্ধা, বিরাট ভালোবাসা। তো এই যে 15 জন আইএএস অফিসার এবং 10 জন আইপিএস অফিসার, এদের নাম এবং বৈশিষ্ট্যগুলো একটু বলি, তারপরে এই যে চিঠিটা কতটা কড়া চিঠি সেটা একটু আপনাদেরকে জানাবো। এই কারণেই আমরা বললাম খেলা শুরু হয়ে গেছে এবং 25 জন অনুগতকে, 25 জন অনুগামীকে বোতলবন্দি করে ফেলছে কমিশন। একদম এই থাম্বনেল দেখে আপনারা এসেছেন কিনা, এবার শুনুন, একটু নামগুলো আপনাদেরকে শোনাই। দেখুন, 2001-এর ব্যাচ থেকে আইএএস অফিসারদের যে ব্যাচটা বাছা হয়েছে 2012 পর্যন্ত, মানে কোন বছরে আইএএস পাস করেছেন, সিভিল সার্ভিস পাস করেছেন, সেই অফিসারদের তালিকাটা একদম আপনাদের সামনে আমরা দেখে দেখে বলছি। এর মধ্যে কিন্তু হোম সেক্রেটারিও রয়েছেন। হোম সেক্রেটারি মানে কি, একদম মমতা ব্যানার্জির সিএমওর অফিসাররা বেশ কয়েকজন তো আছেনই,
হোম সেক্রেটারি আর চিফ সেক্রেটারি এরা হচ্ছে নবান্নের একদম স্তম্ভ শীর্ষকর্তা বলতে এদেরকেই বোঝায়। এরাই কিন্তু হোম সেক্রেটারি গোটা পুলিশি ব্যবস্থাটাকে দেখেন, তিনি সই করেন, কার ফোন ট্যাপ করা হবে, কাকে কোথায় বদলি করা হবে, কোথায় কি করতে হবে, সব হোম সেক্রেটারি ওই ডিপার্টমেন্ট থেকে ঠিক করা হয়। মমতা ব্যানার্জি হচ্ছেন হোম মিনিস্টার। অন্যান্য বেশ কিছু রাজ্যে হোম মিনিস্টার আর চিফ মিনিস্টার আলাদা, কিন্তু এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এখানে যিনি হোম সেক্রেটারি তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পার ডিপার্টমেন্ট, তিনি মাদ্রাসা দপ্তর, মানে একাধিক দপ্তর, আইএনসিএ তথ্য সংস্কৃতি, প্রচুর দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দপ্তর হচ্ছে পুলিশ দপ্তর, পুলিশ। তো সেই হোম ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি তিনিও কিন্তু বোতলবন্দি হচ্ছেন, জগদীশ প্রসাদ মিনা। তিনি যদিও অনেককে ডিঙিয়ে মানে 2004 ব্যাচের তিনি আইএএস, তো একদম 2001 থেকে শুরু করি, নামগুলো একটু শুনুন। অশ্বিনী কুমার যাদব, মমতা ব্যানার্জির খুব পছন্দের, মমতা ব্যানার্জির খুব কাছের, খুব ভালোবাসার, একদম পরম স্নেহাস্পদ বলতে যা বোঝায় অশ্বিনী কুমার যাদব। ইনি অবশ্য খুব শিক্ষিত মানুষ, তিনি ডাক্তার মানুষ, এমবিবিএস ডাক্তার, এমডিও করেছেন, এবং তিনি এখন ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ারে আছেন। তো তাকে এই যে যাদের নাম বলবো এদেরকে দিল্লিতে তলব করা হচ্ছে। আগামী 5 এবং 6 তারিখে তাদেরকে দিল্লিতে থাকতেই হবে, এবং তারা যদি না যান তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে। তাদেরকে বোতলবন্দি করা হচ্ছে। কেন বলছি তাদেরকে বোতলবন্দি করা হচ্ছে? ভোটের সময়টা তাদেরকে এ রাজ্যে রাখা হবে না। বিধানসভা ভোটের সময় মমতা ব্যানার্জির ট্রাস্টেড অফিসাররা, অনুগামীরা, অনুগতরা, তারা এ রাজ্যে থাকতে পারবে না। তার কারণ ভোট তো রয়েছে আসামে, ভোট তো রয়েছে কেরালায়, আপনারা জানেন পন্ডিচেরিতে ভোট রয়েছে, 5 জায়গায় মোট ভোট রয়েছে, আসাম, কেরালা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এবং পুদুচেরি। তাহলে আরো বেশ কিছু বিধানসভার উপনির্বাচন রয়েছে। তো সেই উপনির্বাচন আর 5 রাজ্যের ভোটের মধ্যে কমিশন চাইলে যাকে খুশি যেখানে খুশি, একদম এটা যদিও মমতা ব্যানার্জির মতো তুগলকি সিদ্ধান্ত হবে না। ধরুন কেউ আসামিটা ভালো জানেন, তাকে আসামে পাঠিয়ে দেওয়া হবে, যিনি মালায়ালাম জানেন তাকে কেরালায় পাঠিয়ে দেওয়া হবে, এরকম আর কি। তো যার যা যোগ্যতা রয়েছে, এবং এরা তো আইএএস অফিসার, আইপিএস অফিসার, এরা একাধিক ভাষা জানেন, মানে বাংলা, হিন্দি, ফ্রেঞ্চ, জার্মানি, নেপালি, মালায়ালাম, বিভিন্ন রকমের ভাষা জানেন এবং যথেষ্ট মেধাবী। তবে এদের মেধাটা এরা নষ্ট করে ফেলেছেন কেউ কেউ শুধুমাত্র পিসির পা চেটে, পিসির অনুগামী, পিসির কে কতটা কাছের সেটা দেখাতে গিয়ে তারা 12টা বাজিয়ে দিয়েছেন। এবার নামগুলো আবার একটু বলি। হ্যাঁ, পিবি সেলিম হচ্ছেন 2001-এর ব্যাচ আর কি আইএএস অফিসার। তিনি সিএমওর অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার। সিএমও মানে চিফ মিনিস্টার্স অফিস, 14 তলায় অফিস। মানে আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক, বহুবার সিএমওতে আমি গেছি এবং খুব ভালো যোগাযোগ এক সময় ছিল, এখন আর অতটা নেই। তো এই পিবি সেলিমকে আমি খুব পার্সোনালি চিনি, খুব ভালো অফিসার, হাসি খুশি অফিসার। আইএএস মানে কি, তাদের তো যোগ্যতা তো অবশ্যই রয়েছে। তো নামগুলো প্রথমে শুনে নিন। অবনীন্দ্র সিং, ইনি বিটেক। অবনীন্দ্র সিং। সৌমিত্র মোহন, ইনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, মানে খুব প্রচন্ড মেধাবী। তারপরে সারকি মহাপাত্র, ইনি ফিনান্স ডিপার্টমেন্টে রয়েছেন, অর্থ দপ্তরে, খুব দরকারি দপ্তর। তারপরে অর্চনা বলে একজন অফিসার আছেন, অর্চনাও হচ্ছেন এমবিবিএস ডাক্তার। এবং তারপরে রয়েছেন জগদীশ প্রসাদ মিনা হচ্ছেন হোম সেক্রেটারি, নতুন হোম সেক্রেটারি, মানে বেশ কয়েকজনকে ডিঙিয়ে তাকে আনা হয়েছে। যেভাবে নন্দিনী চক্রবর্তীকে আনা হয়েছে, চিফ সেক্রেটারি করা হয়েছে, প্রথম মহিলা মুখ্য সচিব পেয়েছে রাজ্য। তো এই দুজনকেই কিন্তু তাদের সিনিয়রদেরকে বাদ দিয়ে অবৈধভাবে, বেআইনিভাবে এবং অনৈতিকভাবে তাদেরকে পদে বসানো হয়েছে। তার মধ্যেই জগদীশ প্রসাদ মিনাও কিন্তু উল্লেখযোগ্য। সঞ্জয় বনসল আছেন, তিনি বিই এলএলবি, ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সঞ্জয় বনসল আইএএস। পি মোহন গান্ধী, নামটা চেনা চেনা লাগছে, একসময় দক্ষিণ 24 পরগনার তিনি ডিএম ছিলেন। তারপরে দেখুন সমস্ত আইএএস অফিসাররাই প্রত্যেকটা জেলায় জেলায় তারা ডিএম ছিলেন, এসডিও ছিলেন, বেশ কিছু ডিপার্টমেন্টে ছিলেন, এরা সব সিনিয়র আইএএস। আচ্ছা, শুভাঞ্জন দাস, ইনি এখন স্বাস্থ্য দপ্তরে রয়েছেন। শুভাঞ্জন দাস হচ্ছেন মমতা ব্যানার্জির দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সেখানে তিনি কিন্তু আছেন। আচ্ছা, পি উলগানাথন, ইনিও একসময় দক্ষিণ 24 পরগনায় ছিলেন, আপনারা অনেকে জানেন, চেনেন, নামগুলো খুব চেনা। সৌরভ পাহাড়ি, ইনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম ছাত্র, মানে অ্যাভারেজ ছাত্র ছিলেন, তারপরে তিনি ভালো করে পড়াশোনা করেছেন, ইউপিএসসি ক্র্যাক করেছেন।
সৌরভ পাহাড়ির কথা বলছি। রচনা ভগত, ইনি কিন্তু ভীষণ স্মার্ট। রচনা ভগত আমি খুব পার্সোনালি এনাকে চিনি। এখন ইনি আইসিডিএস এর দায়িত্বে রয়েছেন। ইনিও কিন্তু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লির, মানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জেএনইউ বলা হয়। এখান থেকে তিনি মাস্টার্স করেছেন এবং এমফিল করেছেন। এই রচনা ভগত একসময় জলপাইগুড়ির ডিএম ছিলেন, আমার ভীষণভাবে পরিচিত। তারপরে আসছে রিতেন্দ্র নারায়ণ বসু রায়চৌধুরী, ইনি একজন ভালো আইএএস। তারপরে রাজবীর সিং কাপুর, ইনি হচ্ছেন পাঞ্জাবের লোক। তো আইএএস অফিসারদের নাম আপনাদেরকে বলে দিলাম। এবারে আসুন আইপিএসদের। আইপিএসরা কিন্তু বেশ দাবাং হন আর কি। আইপিএসদের সবাই না হলেও বেশ কিছু অফিসার রয়েছেন দাবাং। প্রথম নামটা হচ্ছে ভরতলাল মিনা, একদম দাবাং অফিসার, একসময় বাঁকুড়া রেঞ্জে ছিলেন। তো এই দাবাং অফিসারের নামও এই তালিকায় রয়েছে। রাজেশ কুমার যাদব, এখন তিনি আইজি র্যাঙ্কে রয়েছেন, উত্তরবঙ্গের দায়িত্বে রয়েছেন রাজেশ কুমার যাদব। প্রবীণ কুমার ত্রিপাঠী আপনারা জানেন, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী মমতা ব্যানার্জির খুব ট্রাস্টেড অফিসার, খুব কাছের অফিসার। ঋষিকেশ মিনা আইজি পদে রয়েছেন। আচ্ছা, সব্যসাচী রমন মিশ্র হচ্ছেন, ইনিও আইজি পদে রয়েছেন। সব সিনিয়র আইপিএসদের নামের তালিকা তৈরি করেছে কমিশন। বলছি মানে এই চিঠিতে কি রয়েছে একটু অপেক্ষা করুন, মন দিয়ে দেখুন। এবং কেন খেলা শুরু হয়ে গেল, কি করে বোতলবন্দি করা হচ্ছে, পুরো রহস্যটা আপনারা জানতে পারবেন। একটু শুনে নিন প্রথমে নামগুলো। সুনীল কুমার চৌধুরী আসানসোলের সিপি, আসানসোল পুলিশ কমিশনারের, তার কমিশনার হচ্ছেন এই সুনীল কুমার চৌধুরী, ইনি মমতা ব্যানার্জি বিরাট কাছের। অখিলেশ কুমার চতুর্বেদী সিআইডিতে রয়েছেন, গোয়েন্দা দপ্তর, মমতা ব্যানার্জির নিজের দপ্তর সিআইডি, তিনি আইজি পদেই রয়েছেন, আইজি র্যাঙ্কে রয়েছেন। তারপরে সুকেশ কুমার জৈন আইজি ট্রাফিকে রয়েছেন, ইনিও মমতা ব্যানার্জির বিরাট ট্রাস্টেড অফিসার। অনুপ জয়সওয়াল, ইনিও সিআইডিতে আছেন, আইজি র্যাঙ্কেই আছেন। সুধীর কুমার নীলাকান্তম, ইনি ডিআইজি রায়গঞ্জ রেঞ্জে রয়েছেন। তো এই যে বললাম 10 জন আইপিএস এর নাম এবং 15 জন আইএএস এর নাম, কেন এদের নাম আলাদা করে বললাম, কেন এই 25 জনকে বোতলবন্দি করা হচ্ছে, এইবার আপনাদেরকে বলছি। এবার যে মূল চিঠিটা সেইটা আপনাদেরকে দেখাবো। এই চিঠিতে বলা হচ্ছে যে আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে এর পাশাপাশি যে উপনির্বাচনগুলো রয়েছে, সেই উপনির্বাচনগুলোতে সেন্ট্রাল অবজারভার হিসেবে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করলো ভারতের নির্বাচন কমিশন। আরেকবার বলি, সেন্ট্রাল অবজারভার মানে পশ্চিমবঙ্গে নয়, এই যে অফিসাররা এরপরে আরো যোগ হবে নাম, তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। বলেছিলাম না আগের একটা এপিসোডে যে যখন ভোটের সময় অন্য রাজ্য থেকে অফিসারদেরকে আনা হবে। এই রাজ্যের যারা অফিসার তাদেরকে তো ম্যানেজ করা সহজ, তাদেরকে তো পুরনো পরিচিত মুখ্যমন্ত্রী, তারা তো তৃণমূলের হয়ে আগেও কাজ করেছে, এবারও করবে, এমনটা অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তা এদেরকে রেখে তো ভোট করা সম্ভব না, এক পেশে হয়ে যাবে খেলাটা। তাহলে খেলাটা তো নিরপেক্ষ হতে হবে। এই কারণে এদেরকে সেন্ট্রাল অবজারভার করা হবে এবং নির্বাচন কমিশন চাইলে এইসব অফিসারকে যে কোনো রাজ্যে যে কোনো দিন পাঠাতে পারে। সেই প্রক্রিয়াটা শুরু হলো। এবার আসুন, বৈঠকটা হবে নয়াদিল্লিতে। কবে হবে? 5 তারিখ এবং 6 তারিখ, 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত চলবে। ট্রেনিং চলবে, ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হবে, কিভাবে ভোটটা পরিচালনা করতে হবে এগুলো তারা জানেন। তাও 2026-এ নতুন কোন কোন নিয়ম চালু হচ্ছে, কিভাবে ইভিএমটাকে পরীক্ষা করতে হবে, কিভাবে ভিভিপ্যাট পদ্ধতি থাকবে, বুথের কতটা দূরে পুলিশ থাকবে, কতটা দূরে সিআরপিএফ থাকবে, কেন্দ্রীয় জওয়ানদের দায়িত্ব কি হবে, ভোটারদের কোন কোন ফেসিলিটি, যা যা নতুন নিয়ম, বয়স্ক ভোটারদের জন্য বাড়িতে কিভাবে পাঠাতে হবে, কি সমস্ত প্রক্রিয়াটার জন্য একটা ট্রেনিং তো দরকার। এবং এটা তো সবাই জানে কি কি প্রক্রিয়া, কিন্তু ইলেকশন কমিশন নতুন নতুন নিয়ম তো চালু করছে, সেগুলো তো জানাতে হবে এবং তাদেরকে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে ভাই পিবি সেলিম, আপনাকে আমি কেরালায় পাঠাবো, বা উমুককে আমি আসামে পাঠাবো, তুমুককে আমি তামিলনাড়ুতে পাঠাবো, এগুলো তো বলতে হবে, তোমাকে পুদুচেরিতে পাঠাবো। তো এগুলো জানাতে হবে আগে থেকে। হঠাৎ করে বললে এখন গুসা হয়ে যেতে পারে, রাগ হয়ে যেতে পারে। কিন্তু এই জায়গাটাতে মমতা ব্যানার্জির কিছু করার নেই, বুঝলেন তো, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। মানে এই চিঠিটা পাওয়ার পরে, নবান্নে পৌঁছানোর পরে আজকে রাতে যে মমতা ব্যানার্জির কি অবস্থা হবে, কি খাবেন, কতটা ঘুমোবেন, প্রবল সন্দেহ রয়েছে। দেখুন, সিঙ্গুরে সভা ছিল, সিঙ্গুরে সভা থেকে মানে টিভিটা চলছিল,
আমি যেখানে বসে থাকি সেখানে ছিলাম না, একটু দূরে ছিলাম, এমনভাবে আওয়াজটা কানে আসছিল, সেই ছোটবেলা যাত্রা শুনতাম না, সেই যাত্রা পার্টি, মানে একদম বি গ্রেড সি গ্রেডের যাত্রা পার্টির মতো মনে হচ্ছিল। এমন চিৎকার চেঁচামেচি, এমনভাবে গলাটাকে নামাচ্ছেন ওঠাচ্ছেন, সেই খাদে উঠে যাচ্ছেন, মানে একদম বোঝাই যাচ্ছিল না কোনো কেউ ভদ্রলোক বা ভদ্রমহিলা কেউ কিছু বলছেন। আমি ভাবলাম যে পুরোনো দিনের যাত্রাপালা যেন চলছে। তারপরে এসে জানতে পারলাম না, মমতা ব্যানার্জি সিঙ্গুরে ভাষণ দিচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা ধরে সেটা দেখানো চলছে। তো সেখানে এই যে প্রায় অপ্রকৃতিস্থ হয়ে পড়ার মতো অবস্থা, যখন মমতা ব্যানার্জির সেই লাইভটা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে কোনো সময় ইনি অসুস্থ হয়ে যেতে পারেন। কেন হচ্ছে, রহস্যটা কি? দিল্লিতে ডেট চেয়েছেন, পাননি বলে? ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেটা পাচ্ছেন না বলে? নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান, সেই ডেট পাচ্ছেন না বলে? কি কারণ? আসল রহস্য এটাই, এটাই আসল রহস্য। যেখানে মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, খুব কাছের, একদম চাটুকার অফিসার, যোগ্য অফিসার, কিন্তু তারা চাটুকার হয়ে গেছেন। 25 জনকে বোতলবন্দি করা হচ্ছে বন্ধুরা। সেখানে এবারে চিঠির ভাষা খুব কড়া, খুবই কড়া। দেখুন 5টা পয়েন্ট রয়েছে, বড় চিঠি, পুরোটা পড়ে শোনাচ্ছি না, একটা মাত্র পয়েন্ট পড়ে শোনাবো। 2 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে এই অফিসারদেরকে, এবং রাজ্য নির্বাচনে কমিশনে একটা চিঠি পাঠানো হয়েছে সিইওকে, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল কলকাতা। সেখানে সাবজেক্ট বলা হয়েছে ফোর্থকামিং জেনারেল ইলেকশনস টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ আসাম, কেরালা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পুদুচেরি 2026 অ্যান্ড বাই ইলেকশনস ব্রিফিং মিটিংস ইত্যাদি শো অ্যান্ড শো হয়ে গেল। তারপরে যে পয়েন্টগুলো বলা হচ্ছে, একটা পয়েন্ট খালি আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কেন বারবার বলছি বোতলবন্দি করা হচ্ছে, বোতলবন্দি করা হচ্ছে। 2 নম্বর পয়েন্টে বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, গণেশ কুমারের যে দপ্তর, সেখান থেকে চিঠিটা আসছে, একদম ইলেকশন কমিশনারের আন্ডার সেক্রেটারি চিঠিটা লিখছেন, এই দেখুন সই করা। সেখানে 2 নম্বরে বলা হচ্ছে দ্য অফিসার্স মে বি ইনফর্মড দ্যাট unauthorized absence from the briefing meeting shall be viewed very seriously by the commission and may lead to initiation of disciplinary proceedings against the officers concerned. উপস্থিত না হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। খুব মুশকিল, কমিশনের কথা শুনবো না। এ তো আর বুথ লেভেলের ওই হাউ করা পার্টি না, যা খুশি বলে দিলাম, হাততালি পেয়ে গেলাম, ওইসব চলবে না। এদের নাড়াটা বাঁধা থাকে, মানে আইএএস আইপিএসদের দড়িটা বাঁধা থাকে দিল্লিতে, এদের লাটাইটা থাকে দিল্লিতে, এরা এখানে যত খুশি উড়ে বেড়ান। এখনো পর্যন্ত আলাপন ব্যানার্জির পেনশন চালু হয়নি, জানেন তো? বাঙালি আইএএস অফিসার, খুব যোগ্য অফিসার, একসময় আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন, আমাদের পেশায় কাজ করতেন, বাংলাটা বড্ড ভালো লেখেন, একদম কথাবার্তায় বৈষ্ণবীয় বিনয় রয়েছে খুব। মানে আপনারা যদি কোনোদিন কেউ কথা বলে থাকেন তাহলে তারা একটু রিলেট করতে পারবেন যে ভীষণ বিনয়, একদম আপনাকে কনভিন্স করে দেবে, এর মতো ভদ্রলোক আর হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা এমন জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অপমান করার চেষ্টা করেছিলেন, অসম্মানিত করার চেষ্টা করেছিলেন। এই কারণে এখনো পর্যন্ত কিন্তু তার পেনশনটা ঝুলে আছে। কতদিন আর এইভাবে চলবে? মানে এক্সটেনশন দিয়ে তাকে এখন নবান্নে কি একটা বিরাট পদ দিয়ে রাখা হয়েছে, সেখান থেকে রাজ্য সরকারের কোষাগার থেকে, মানে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে একজন অবসরপ্রাপ্ত অফিসারকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। কিন্তু সবার ক্ষেত্রে তো তা সম্ভব না। এই যে 25 জন অফিসারের কথা বললাম, এরা যদি বেগরবাই করার চেষ্টা করেন, তাহলে যেখানে লাটাই রয়েছে, যাদের হাতে লাটাই রয়েছে, তারা টানতে শুরু করবেন। যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই আমার হাতে, লাটাইটা আছে দিল্লিতে। ফলে কোনো বেগরবাই করতে পারবেন না। এই 25 জন অফিসার বোতলবন্দি হয়েছেন, এবং আগামী দিনে আরও বেশি অফিসার তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। আর ওইদিকে যে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ যে খেলাটা করছে, সেই খেলাটা তো বেশি দিন চলবে না। ভোট ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ, আর মাসখানেকের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, এমসিসি লাগু হয়ে যাবে। ভোটের দিন ঘোষণা হওয়া মাত্রই, যেই দিন ঘোষণাটা হবে সেই দিন থেকে এমসিসি চালু, আর সেই দিন থেকে ক্ষমতা চলে যাবে ইলেকশন কমিশনের হাতে। ফলে
এই খেলাটা আর মাত্র কয়েকদিন, অনুমতি দেবো না, এই হবে ওই হবে, বিরোধীদের সভা করতে দেব না, প্রচার করতে দেব না, মিছিল করতে দেব না, প্রতিবাদ করতে দেব না। ন্যায্য প্রতিবাদ। অগুন্তি মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র 2 নম্বরি করার জন্য, জালিয়াতি করার জন্য, ফেরেববাজি করার জন্য। জলাজমি বুঝিয়ে সেখানে গোডাউন করা হয়েছিল, না আছে কোনো ফায়ার সেফটি, না আছে অন্য কিছু, দমকলে কাজ করতে পারেনি, সারাদিন ধরে আগুন জ্বলেছে, এখনো পর্যন্ত আগুনের তাপ রয়েছে, এখনো পর্যন্ত এই দেহাংশ খুঁজে পাওয়া যাচ্ছে আনন্দপুরে। তার প্রতিবাদ করা যাবে না। এই খেলাটা ওরা আর কয়েকদিন ধরে খেলবে, রাজ্য সরকার বা রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন এই খেলাটা খেলবে। অন্যদিকে বড় খেলা শুরু করে দিল ইলেকশন কমিশন। তবে সমস্ত কিছুর পরে কি জ্ঞানেশ কুমারকে আমরা বিরাট কোনো অভিনন্দন বা ধন্যবাদ জানাতে পারছি না। আমরা লক্ষ্য রাখছি তিনি আর কি কি করেন, তার কথা কতটা শোনে রাজ্য সরকার। শুধুমাত্র এই বোতলবন্দি করলে তো চলবে না, একটা নিরপেক্ষ নির্বাচন করতে গেলে তাকে আরো কড়া হতে হবে, দরকারে তাকে পশ্চিমবঙ্গে আসতে হবে, এখানে এসে এখানকার পরিস্থিতি তাকে বুঝতে হবে। ওই দিল্লিতে বসে নির্বাচন কমিশনের ঠান্ডা ঘরে বসে বসে হাসি হাসি মিটি মিটি মুখে কথা বললে কোনোদিনও ফেয়ার ইলেকশন করা সম্ভব না। আরো কড়া হতে হবে নির্বাচন কমিশনকে এবং এই অপদার্থ জ্ঞানেশ কুমারকে। তাকে পদার্থ তখনই বলবো যখন তিনি আরো কড়া হয়ে কিছু ব্যবস্থা নেবেন। বন্ধুরা, আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি ভালো লাগে, যদি মনে করেন যে এই খবরটা আরো বেশি করে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই এপিসোড শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এখনো সাবস্ক্রাইবার হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।